প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন এজমল হোসেন পাইলট, সাবেক সহসভাপতি, জাতীয়বাদী ছাত্রদল। আরও রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আপনাদের দুজনকেই স্বাগত। এজমল হোসেন পাইলট, হাসিনার ভুলেই সব শেষ। সোমবার একটি দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ছিল এটি। ওই প্রতিবেদনে বলা হচ্ছে যে গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার যেটুকু সম্ভাবনা ছিল, শেখ হাসিনা নিজেই সেটি শেষ করে দিয়েছে এবং তার চরম ধাম্বিকতা, প্রতি বিপ্লব ঘটানোর যে বাগাড়ম্বর, দলটাকে আরো বিপদের মুখে ঠেলে দিয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন, জুলাই আগস্টের গণহত্যা সহ ক্ষমতায় থাকার 15.5 বছরের দুঃশাসন ও লুটপাটের জন্য জাতির কাছে তো ভুল স্বীকার করেইনি, বরঞ্চ উল্টো ভারতে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য অব্যাহতভাবে দলের নেতাকর্মীদের উস্কানি দিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কি হলো আমরা দেখলাম। এই যে হাসিনার বলেই সব শেষ এবং তাদের যে এই অহংবোধ, এ থেকে কি এখনকার দলগুলো শিক্ষা নিবে? সর্বপ্রথম স্বাধীনতা উত্তর সময়ে ধর্ম নিরপেক্ষতার নামে শেখ মুজিবুরের সময়ে ধর্মীয় ভিত্তিক যে রাজনৈতিক সংগঠনগুলো ছিল ওইগুলাকে উনি নিষিদ্ধ করলেন। তার মধ্যে অন্যতম ছিল জামাতে ইসলাম। 74 সালে উনি বাকশাল যখন করলেন 25শে জানুয়ারি, তারপরে প্রায় 21টার মতো দল নিষিদ্ধ করা হইল ওই সময়। এবং আওয়ামী লীগ সহ বিলুপ্ত হলো আর কি। পিতাই সন্তানকে হত্যা করলেন, ওইটাও কিন্তু তখনকার মানুষ তাই বলতো। একই ধারাবাহিকতায় আপনি দেখেন এখন পর্যন্ত বাংলাদেশে 9 বা 10টি নিষিদ্ধ সংগঠন আছে। হরকাতুল জিহাদ, তারপর আল্লাহর দল, জেএমবি, এরকম 9 থেকে 10টা দল আছে। এখন একটি নিষিদ্ধ সংগঠন ফিরে আসে, এটা যেমন ব্যাপক আলোচিত হচ্ছে। যেমন জামাত শেখ মুজিবের নিষিদ্ধ হলো, আবার 2013 সাল তাদের নিবন্ধন বাতিল করা হলো। ওদের যে গঠনতন্ত্র, ওইটার সঙ্গে আমাদের চলমান সংবিধানের সাংঘর্ষিক অবস্থা ছিল, এই কারণে নিষিদ্ধ ছিল বা নিষিদ্ধ করা হয়েছিল ওই সময়। আগস্টে গত বছরে আবার কিন্তু জামাত নিষিদ্ধ হলো, পাশাপাশি শিবিরকেও নিষিদ্ধ করা হলো। তো জামাত কিন্তু প্রথমবার ফেরত আসলো 1973 সালে, তখন বিচারপতি সায়েম সাহেব দেশের রাষ্ট্রপতি ছিলেন। তারা 1979 সাল থেকে আবার ধারাবাহিকভাবে যথাযথ পলিটিক্সটা শুরু করতে পারল। এখন আপনি আর একটা জায়গাতে আমাদের খেয়াল করতে হবে, আগস্টের পরে সেপ্টেম্বর বা অক্টোবরে কিন্তু ছাত্রলীগকেও নিষিদ্ধ করা হলো গেল। এখন এই পার্টিগুলা, পার্টিকুলারলি জামাত কিন্তু নিষিদ্ধ হয়েছে, আবার তারা নতুন করে ফেরত আসছে। বাংলাদেশে আরো 2টা দল ছিল, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এবং পূর্ব বাংলা সর্বহারা পার্টি। এই 2টা দলও কিন্তু শেখ সাহেবের সময় নিষিদ্ধ। অদ্যাবধি তারা কিন্তু আর আলোর মুখ দেখতে পায়নি। তো রাজনৈতিক দল নিষিদ্ধ হলে ফেরত আসে, এটাও যেমন সত্যি। নিষিদ্ধ হলে 53 বছরে ফেরত আসে না, এটার বাস্তবতাও কিন্তু আছে। আওয়ামী লীগ কিসের উপরে ভিত্তি করে আজকে নিষিদ্ধ হলো? সন্ত্রাস বিরোধী আইন। তো সন্ত্রাস বিরোধী আইনটা কখন পাশ হলো, কোন সময়? 2009 সালে। তখন কে ক্ষমতায় ছিলেন? হাসিনা সরকার ছিলেন, তারাই কিন্তু করলো। এবং এই সন্ত্রাস বিরোধী আইনেই কিন্তু অনেকগুলা সংগঠন জঙ্গি অপবাদ দিয়ে অথবা জঙ্গিত্বের মদতদাতা হিসাবে সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। হিজবুত তাহরির তার মধ্যে কিন্তু একটা। এখন গ্রামে কিন্তু একটা কথা বলে যে অন্যের জন্য যে গর্ত আপনি খুঁড়বেন, কোনোদিন এই গর্তে নিজেই পড়তে হয়। আওয়ামী লীগের আইনেই কিন্তু আওয়ামী লীগের আজকে কর্মকাণ্ড, কার্যকলাপ, কর্মসূচি সমস্ত কিছু নিষিদ্ধ করা হলো। তাহলে আওয়ামী লীগ ফেরত আসবে কিনা, এই ক্ষেত্রে তো আসলে এটা তো ভবিষ্যৎবাণী করা যায় না। একটা হাইপোথিসিস, আমরা যেহেতু পলিটিক্সের সাথে জড়িত, একটা হাইপোথিসিস আকারে আমরা এটা তুলে ধরতে পারি। শেখ হাসিনা যেহেতু বাংলার ছাত্রী, উনি বিভিন্ন সময়ে কাব্যিকতা করেন, কবিতা বলেন। আমার মনে হয় এখন উনি জীবনানন্দ দাশের ওই কবিতাটা স্মরণ করতে পারেন, আবার আসিব ফিরে, হয়তো মানুষ নয় অন্য কোনো, এরকম একটা কবিতা ছিল। আওয়ামী লীগ হয়তো কোনোদিন ফেরত আসতেও পারে, হয়তো আওয়ামী লীগ নয়, অন্য কোনো রূপে। এই জায়গাতে এটা আমার একটা হাইপোথিসিস, যদি ফেরত আসতে চায়।
আর আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, যাদেরকে উনি উস্কানি দেন এবং ওনার যে অহংবোধ, ওনার যে দাম্ভিকতা, এইটা আসলে এই দেশের পলিটিক্সে আর ব্যাক করার সুযোগ নেই। এটা যে পার্টি এই জায়গাতে যাবে, আপনার এখানে বোধহয় আমি বলছিলাম যে যেই হাসিনা হয়ে উঠতে চাইবে তারই কিন্তু হাসিনার মতো পতনের দিকে যেতে হবে। আজকের আওয়ামী লীগ কিন্তু কাঁচা বাঁশের তৈরি, এটাতে গুণে ধরবে, এটাতে পোকা ধরবে, এটাতে গন্ধ ছড়াবে। এই আওয়ামী লীগ আবার নতুন করে গঠন করে এই নিষিদ্ধতা বাতিল করার পরে তার কিভাবে রাষ্ট্রীয় রাজনীতিতে আসে, এটা তাদের নতুন করে ভাবতে হবে। আপনার দলের একজন নেতা, আমি তার নাম উল্লেখ করতে চাচ্ছি না, উনি বিভিন্ন টিভি টক শোতে যেভাবে কথা বলেন, তার ধাম্বিকতার শেষ নেই, চূড়ান্ত পর্যায়ে। এবং মাঝে মধ্যে মনে হয় উনি আদৌ বিএনপির লোক কিনা, না আওয়ামী লীগের লোক রয়ে গেছে। এটা কেন দলে বিষয়ে কোনো দৃষ্টি আকর্ষণ করছে না? বিএনপি তো বিভিন্ন নদীর সমন্বয়ে একটা মোহনাতে আসছে, বাম, ডান, মধ্যপন্থা, দক্ষিণপন্থী সমস্ত কিছু নিয়ে কিন্তু বিএনপি। তো বিএনপি যেহেতু একটু মধ্যপন্থার দল, বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপি বলছেন, থেকে আওয়ামী লীগের বয়ান কেউ যদি বলে বেড়ায়, সেটা কি গ্রহণযোগ্য? না, সেটা ব্যক্তিগতভাবে আমি গ্রহণযোগ্য মনে করি না। আর আমরা যেটা মনে করি, আমরা বিএনপি যারা ধারণ করি, জিয়াউর রহমানের 19 দফাকে আমরা যারা লালন করি, পরবর্তীতে এখন 31 দফা আছে, আমাদের নেত্রী কিন্তু একটা কথা বলছিলেন, বিএনপি হলো ডানের বামে, বামের ডান, মানে মধ্যম সারির যে জায়গাটা, এই জায়গাটাতে বিএনপি অগ্রসর হয়। তো এই জায়গাতে কিন্তু আমরা ওই রাজনীতিটা ধাম্বিকতার বা অহংবোধের, আপনি খেয়াল করবেন বেগম খালেদা জিয়ার চেয়ে নিপীড়িত নির্যাতিত কোনো নেতা বিএনপিতে নেই বিগত 15.5 বছর। 2 বছর অন্যায়ভাবে, কেটেছেন, খুবই অন্যায়ভাবে। উনি কিন্তু আজকে পর্যন্ত হাসিনার নাম বলে ওনার কোনো অভাব, অভিযোগ, প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণ হয়ে কোনো কথা বলেন নাই। আমরা ওনাকেই ফলো করি। এখন ব্যক্তিগতভাবে একজন কি বলতেছে, এটা যদি পার্টির সাথে সাংঘর্ষিক হয়, তো পার্টি আমার ধারণা এটা একটা ব্যবস্থাশীল। মোহাম্মদ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা, কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এতে নিশ্চয়ই যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীরা যে সাক্ষাৎকার বা তাদের যে বক্তব্য যদি দিতে চান, তাহলে সেই পত্রিকাগুলো সেটা প্রচার করতে পারবে না, কারণ তাদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, সেটা অনলাইন হোক, অফলাইন হোক, অথবা ওয়েব, সবখানে। আমরা লক্ষ্য করছিলাম যে অন্তত বাংলা ভাষায় প্রচারিত দুটো অনলাইন, যেগুলো বিদেশি, এই দুটো অনলাইন আমরা দেখছিলাম যে 5ই অগাস্টের পর ব্যাপকভাবে আওয়ামী লীগের নেতাদের বক্তব্য প্রচার করতে, এবং আওয়ামী লীগের নেতারা বিদেশে, দেশের যেখানেই থাকতো না কেন, এই দুটো মিডিয়া হাউসের সঙ্গে তাদের একটা যোগাযোগ ছিল। নিশ্চয়ই এখন সেটি প্রচার করতে পারবে না। কি বলবেন আপনি? যেই মিডিয়াগুলো ছিল তাদের অর্থায়নে, তাদের সহযোগিতায় এদেশে পরিচালিত হতো, তাদের ভিতর থেকে বিগত ফ্যাসিবাদী সরকারকে নানাভাবে সমর্থন যোগানো, নানাভাবে তাদের ন্যারেটিভ বর্ণনা করবার, তাদের ন্যারেটিভকে জনসমক্ষে প্রচার করবার যে কৌশলটা ছিল, সেটি অব্যাহত ছিল। আমার মনে হয় যে সেখান থেকে সেই মিডিয়াকে ব্যবহার করে তারা আবার একটি অরাজক অবস্থা তৈরি করবার নানা ধরনের চেষ্টা তাদের ছিল। ভারতে পালিয়ে যাওয়ার পরে সেখান থেকে কয়েকদিন পর পরে তিনি একটি বক্তব্য দিতেন, সেই বক্তব্যগুলো সেখান থেকে প্রচার হতো। তো এটি নতুন যে আইনটি আসছে, সেই আইনের মধ্য দিয়ে আমি মনে করি যে সেই অপপ্রচারগুলো, মিডিয়ার অপপ্রচারগুলো বন্ধ হয়ে যাবে। তো এটি বন্ধ হলে হবে কি, যে আমরা যেই একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে স্বপ্ন দেশের মানুষ দেখেছিল, প্রশ্নবিদ্ধ করবার জন্য যে যারা কাজ করত, সেই রাস্তাটি বন্ধ হবে। আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে আওয়ামী লীগের যে ওয়েবসাইট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের পেজ বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ব্যাপারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং আপনি এটাও নিশ্চয়ই জানেন যে দলটির সমস্ত যে অফিস ছিল, তাদের অফিসগুলো বন্ধই ছিল, বাট অফিস ছিল, সেগুলো কিন্তু বন্ধ করে দিতে বলা হয়েছে। যখন কোনো একটি দল যেটি সন্ত্রাসী হিসাবে স্বীকৃতি লাভ করবে অথবা সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার পরে, সেই দলের তো স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করবার সুযোগ নাই। বাংলাদেশের যে নতুন আইনটি হয়েছে 2009 সালে বোধহয় আওয়ামী লীগে এই আইনটি প্রথমে
Introduce গোড়াপত্তন করে। করেছিল এবং সেই আইনের অধীনে তাদের নিজেদেরকে এখন পড়তে হচ্ছে। তো সেখানে তখন যে আইনটি করার মধ্য দিয়ে মানে যাদেরকে নিষিদ্ধ করার জন্য, যাদেরকে রাজনীতি থেকে দূরে রাখবার জন্য সেই আইনটি করে এটি অপপ্রয়োগ করা হয়েছে। তো এখন আমার মনে হয় যে সেই আইনটি অপপ্রয়োগ নয়, সেই আইনটি দিয়েই আওয়ামী লীগের যে বিগত দিনে তারা যে অপকর্মগুলো করেছে, যে সন্ত্রাস নৈরাজ্য চালিয়েছে, গুম খুন এবং সর্বশেষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এদেশের 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, 30,000 লোককে আহত করেছে। তো তাদের বিচার করবার জন্য এবং তাদের বয়ান যে প্রচারের যে যন্ত্রগুলো ছিল সেগুলো বন্ধ করবার জন্য সেই আইনটি আমার মনে হয় যে এখন যথেষ্ট হতে পারে। শহীদুল ইসলাম, আরেকটা বিষয় রয়েছে, সেটি হলো যে সম্ভবত আমরা ধরে নিতে পারি যে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ আপাতত বন্ধ। কারণ হলো নির্বাচনে অংশ নেওয়ার সব পথ আসলে এই আইনের মাধ্যমে বন্ধ হয়ে গেছে আওয়ামী লীগের। কাজেই সরকারি সিদ্ধান্তের কারণে আসন্ন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেখানেও কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণের সুযোগ পাবে না। চিত্রটা এরকম। এখন আওয়ামী লীগের ভোটার নিয়ে যে রাজনীতিটা চলছিল, সেটি বোধহয় এক ধরনের মেরুকরণ, নতুন ধরনের একটা চিত্র বোধহয় সামনে আসবে। কি বলবেন? ভোটের রাজনীতিতে আমরা যেই হিসাবটা আমরা করে থাকি, স্বাভাবিকভাবে একটা হিসাব করে থাকি যে আওয়ামী লীগের ভোটার বোধহয় 30%, 35%। এখন ভোটের হিসাবটা সেই জনমিতিটা নেই, পাল্টে গেছে। আমি সেই কথাটাই বলতে চাচ্ছি। কারণ আপনি দেখেন যে যদি আওয়ামী লীগের যে হিসাবটা দেয়া হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, আপনি দেখুন এদেশের মানুষ, তারা যদি একসময় বলতো যে এদেশের সব মানুষ তাদের সাথে রয়েছে, অধিকাংশ মানুষ, কিন্তু সেই প্রমাণ কি তারা দিতে পেরেছে? পারেনি। বা কোনো মানুষ কি রাস্তায় নেমেছে আওয়ামী লীগের পক্ষে? দেখা যায় যে ওই গোপালগঞ্জের কোনো কোনা 4-5 জন নামে, ঢাকাতে আমরা দেখেছি 7-8 জন নিয়ে একটা হুট করে সকালবেলা একটা মিছিল করতে আসে আবার পালিয়ে যায়। আপনি দেখবেন যে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার রয়েছে সেই কালচারটাকে যদি আমরা দেখি, এদেশের মানুষ আসলে একেবারে গণতান্ত্রিক ওয়েতে সাধারণ মানুষ কি ভোট দিতে পেরেছে স্বাধীনতার পর পুরোপুরিভাবে? একবার 2-1টি নির্বাচন ছাড়া আপনি দেখবেন যে এদেশের যে রাজনৈতিক কালচার আছে সেখানে পেশি শক্তির একটি কালচার এখনও বিদ্যমান আছে। তো এখন আওয়ামী লীগ দীর্ঘদিন এদেশ শোষণ করবার ফলে এদেশের যে অর্থবিত্তশালী যে একটা শ্রেণী তৈরি হয়েছে রাজনীতিকদের মধ্যে, সেটি আওয়ামী লীগের ভিতরে সবচেয়ে বেশি, এবং তারা নানাভাবে এদেশের মানুষকে মানে প্রভাবিত করবার চেষ্টা করে, তাদেরকে ভয় দেখিয়ে পেশি শক্তির মাধ্যমে তাদের ভোটকে জোর করে নেয়া, অথবা তাদেরকে ভোট কেন্দ্র থেকে বিতাড়িত রেখে এরপরে সেই ভোটগুলো তারা নিজেরা কাস্ট করে নিয়ে এই হিসাবটা তৈরি করা হতো যে আওয়ামী লীগের পক্ষে এত % জনশক্তি রয়েছে, এত % মানুষের সমর্থন রয়েছে। আসলে সেই হিসাবটি সঠিক নয়। এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। সুতরাং সেই বাস্তবতায় আমরা যদি হিসাব করি যে আগামী ভোটে কি হবে, আমরা মনে করি যে বাংলাদেশের যারা দেশপ্রেমিক জনগণ রয়েছে তারা এদেশের আগামী নির্বাচনে, যারা দেশপ্রেমের পরিচয় দিয়ে এই বিপ্লবের সাথে ছিলেন, গণ অভ্যুত্থানের সাথে ছিলেন, এরপরে যারা এই দীর্ঘ 15.5 বছরের আওয়ামী নির্যাতন নিষ্পেষণ সহ্য করে যারা রাজপথে থেকেছেন, সেই জনপ্রিয় লোকদেরকেই বেছে নেবে দেশের মানুষ। ওভারঅলই বাংলাদেশের মানুষ এখন আর আওয়ামী লীগকে পছন্দ করে না, কারণ তাদের যে রাজনৈতিক চরিত্র ছিল এটি মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, আয়নাঘর তৈরি করা হয়েছে। সে দেশের মানুষ আবার আওয়ামী লীগকে পছন্দ করবার কোনো কারণ থাকতে পারে? আমার তো মনে হয় যে এটি এদেশের মানুষ করবে না, কারণ এদেশের দেশপ্রেমিক মানুষ এটি বুঝে গেছে আওয়ামী লীগের রাজনীতি। সুতরাং সেটি একটু দেরি হলেও আমার মনে হয় যে সেটি যখন বুঝতে পেরেছে তখন তারা দেশপ্রেমিক জনগণকে আগামীর বাংলাদেশ গড়বার জন্য তারা বেছে নেবে। আগামীর যে নির্বাচন আসছে, একটি কথা বলা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সামনের নির্বাচনে দল প্রতীকের চেয়ে হয়তো ব্যক্তি প্রধান হয়ে দাঁড়াতে পারে, যে কে প্রার্থী হয়েছে। আপনার কি মনে হয়? একটি নির্বাচন পরিচালনা করবার জন্য শুধু একজন ব্যক্তি যথেষ্ট নয়, একটি ব্যক্তির সাথে যে আনুষঙ্গিক তার সমর্থন সাপোর্ট লাগে তার নির্বাচনে কাজ করবার জন্য, সেখানে দল একটি বড় ফ্যাক্টর, সেটি যেমন লাগবে, আবার ব্যক্তির ইমেজ এটিও একটি ফ্যাক্টর হিসাবে কাজ করবে আমি মনে করি। সুতরাং এইখানে এবার এটা বেশি হতে পারে। নতুন জেনারেশনের যে ভোটাররা রয়েছে তারা দীর্ঘ আওয়ামী লীগের 15.5 বছরে কোনো ভোট তো তারা ভোট দিতে পারে নাই। সুতরাং তারা দেখবে
আওয়ামী লীগকে ভোট কেন দিতে পারে না সেই জায়গাটা তো বিচার করবে তারা, যে আওয়ামী লীগের আমলে ভোট দেওয়ার প্রয়োজন ছিল না, তারা নিজেদের ভোট দিনের ভোট রাতে করে নিয়েছে, ভোট ছাড়া তারা নির্বাচিত হয়েছে। সুতরাং সেই জায়গাটি তো বিচার বিশ্লেষণ করবার জন্য আবার আমার মনে হয় যে এদেশের মানুষ নতুন করে আবার একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করে সেটা শেখানোর দরকার নাই, সেটি তারা আমার মনে হয় যে বাস্তবতা থেকে শিখেছে। তো এই জন্য যেই কথাটি আপনি বললেন যে এরা এই যে যারা নতুন জেনারেশনের ভোটার, তারা ব্যক্তির চরিত্র, ব্যক্তির রাজনৈতিক প্রজ্ঞা, এরপরে জনগণের প্রতি কমিটমেন্ট, এটা দেখবেন। এই যে দুর্নীতি দুঃশাসনের সাথে যারা ছিল, যে পেশিশক্তির রাজনীতির সাথে যারা জড়িত ছিল, সেই জায়গা থেকে দেশকে উত্তরণের একটা সময় আমার মনে হয় যে আগামী নির্বাচনটা হতে পারে। সুতরাং সেটি যদি হয়, আমি মনে করি যে এই নির্বাচনটা যদি পেশিশক্তি মুক্ত একটা নির্বাচন হয় গণতান্ত্রিক ওয়েতে, বাংলাদেশের রাজনৈতিক যে কালচার তৈরি হয়েছিল বিগত দিনে, সেই কালচারটার পরিবর্তন হবে এবং বাংলাদেশের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। আপনার এই রাজনৈতিক কালচার যদি পরিবর্তন করতে না পারেন, তাহলে আমরা যেটা বলি যে একটি বৈষম্যহীন, দুঃশাসন মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি রাষ্ট্র, একটি সমাজ এটা গঠন করতে হবে। তো সেটা সম্ভব হবে এই রাজনৈতিক কালচারটা যদি তৈরি করা যায় বাংলাদেশে, এবং সেটা আগামী নির্বাচনে তার একটি পথ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি আজমল হোসেন পাইলট। আমরা শুরু থেকে দেখছিলাম অনেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে, তারা নানা আইন কানুন দেখানোর চেষ্টা করেছেন। আসলে আওয়ামী লীগকে বাতিল করে দিয়েছিলেন, যেটা আপনি বলছিলেন, শেখ মুজিব নিজেই বাকশাল করে। কিন্তু যারা আওয়ামী লীগের নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলেছেন, তারা কিন্তু এই প্রসঙ্গটি আনতেন না, এড়িয়ে যেতেন। কেউ কেউ এমন বলার চেষ্টা করছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাই ফেসিবাদী আচরণ। এটি বলছেন না যে আওয়ামী লীগ নিজেই একটি ফেসিবাদী দল, ফেসিস্ট। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখনই কিন্তু তার আচরণ ছিল ফেসিস্ট, এবং দুর্ভাগ্যক্রমে তাদের পরিণতি হয়েছে খুব করুণ। ৭২ থেকে ৭৫ কিংবা গত ১৫ বছর পর্যন্ত আওয়ামী লীগ যে ধরনের আচরণ করেছে, তা থেকে কি মনে হয় এটা একটি রাজনৈতিক দল? তাদের আচরণ তো ছিল মাফিয়ার মতো। কি বলবে? স্বাধীনতা উত্তর সময়ে বাংলাদেশে একটি স্লোগান ছিল, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। দ্যাট ইজ দ্য ফেসিজম, ফেসিস্ট বিহেভিয়ার, ফেসিস্ট পলিটিক্স। আপনি যখন একক হয়ে উঠবেন, আপনি যখন এক নায়ক হয়ে উঠবেন, তখনই আপনি এক নায়কতন্ত্র হলেন। তো এটা তো তাদের স্বাধীনতা উত্তর সময় থেকে শুরু হয়ে গেল। আপনি কিন্তু শেখ মুজিবকে বাদ দিয়ে হাসিনাকে বিচার বিশ্লেষণ করতে পারবেন না। রক্তের ধারা অনুযায়ী, বংশগতভাবে, জিনগতভাবে আজকের হাসিনা মাফিয়া উঠছে, আজকের হাসিনা ফেসিস্ট হয়ে উঠছে, গণহত্যাকারী হয়ে উঠছে। তো হাসিনা আজকে যে বাস্তবতায় নিয়ে গেলেন, সে তো শুধু দেশটাকে না, তার দলটাকেও সে অধপতিত করে দিয়ে গেল। এই দল আর দাঁড়াবে কি দাঁড়াবে না, এই প্রশ্ন কিন্তু দেখা দিচ্ছে। আর আগে যে কথাগুলো বললেন, এই দেশে ভাড়াটিয়ে বা প্রপাগান্ডিস্ট যে বুদ্ধিজীবী শ্রেণী আছে, যারা অবৈধতাটাকে, অবৈধ একটা বিষয়কে বৈধতা দেওয়ার চেষ্টা করেন, অতীতেও করছেন। কিভাবে করছেন আপনি দেখেন, কম গণতন্ত্র বেশি উন্নয়ন নেগেটিভ তৈরি করছে তারা। পরবর্তীতে আপনি দেখেন বিকল্প দেখান,
এইগুলো হলো ফেসিজম। ফেসিস্টকে আপনি এইভাবেই কিন্তু তৈরি করে নিয়ে আসেন। তা এখন তারা এই নেগেটিভগুলো আবার তৈরি করে যে কোনো দলকে নিষিদ্ধ করা মানে এটাও ফেসিস্ট আচরণ। তা আওয়ামী লীগ তো 14 সালের পরে আর এটা কোনো রাজনৈতিক সংগঠনের মধ্যে পড়ে নাই। আপনি 50 লক্ষ মামলা, 50 লক্ষ আসামি, 1.5 লক্ষ মামলা, 4,000 মানুষ গুম হইল, খুন হইল, গায়েবী মামলার প্রচলন করলো। এটা কি কোনো রাজনৈতিক দল হইতে পারে? আপনি জুলাই আগস্টের যে ঘটনা, জাতিসংঘের রিপোর্টে আসছে 1,500-এর মতো মানুষ আপনি হত্যা করলে, 1400। এরপরেও কি এটা কোনো রাজনৈতিক দল থাকে? টোটাল রাষ্ট্র ব্যবস্থাকে আপনি প্রশাসন, পুলিশ থেকে নিয়ে সাংবাদিক, সমস্ত শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে আপনি টোটালি একটা মাফিয়া তন্ত্রের জন্ম দিয়েছিলেন, যার পরিণতি 5ই আগস্ট সব কয়টা মন্ত্রী, সব কয়টা এমপি, প্রাইম মিনিস্টার সাবেক সহ পালাইতে হইল। ইভেন বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত পালাইতে হইল। সর্বশেষ আপনি দেখেন সাবেক প্রেসিডেন্ট হামিদ সাহেব পালিয়ে গেলেন, কৌতুকের মতো কথা বলতেন। সর্বশেষ উনি জীবন দিয়ে একটা কৌতুক করে গেলেন তার নেতাকর্মীদের সাথে। যে দল করে সে এমপি হইলেন, স্পিকার হইলেন, পরবর্তীতে বারবার প্রেসিডেন্ট হইলেন, তিনিও কিন্তু চোরের মতো চলে গেলেন। তার নেতাকর্মীদেরকে তার প্রতি কিন্তু কোনো মায়া, কোনো মমতা, কোনো কিছু। সর্বশেষ কৌতুক কিন্তু উনি আওয়ামী লীগের সাথে করে গেলেন এই বয়সে, শেষ বয়সে। এই দল আবার এটা কোনো রাজনৈতিক সংগঠনের মধ্যে থাকে? কোনো সময় থাকেনি। শেখ মুজিব থেকে নিয়ে হাসিনা পর্যন্ত একদম ধারাবাহিকভাবে আপনি দেখেন বাকশাল, পরবর্তীতে নির্বাচনগুলা, এর পরবর্তীতে হাসিনার যে 3টা নির্বাচন বিতর্কিত, সমস্ত আচরণগুলাই কিন্তু এক এক ধরনের ফেসিস্টের মতো আচরণ করে গেল। শহীদুল ইসলাম, আসলে আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশ শাসন করার কারণে যেটা হয়েছে, সাধারণ মানুষের মধ্যেও কিছু জিনিস ঢুকে পড়েছে। যেমন ঢুকে পড়েছে যেভাবে হোক পয়সা কামাতে হবে, অন্যায় ন্যায় এই ধরনের বিষয়গুলো মানুষ তত গুরুত্ব দিতে চায় না বা চাচ্ছে না। এই অনুষ্ঠানে আমরা একটা কথা বলার চেষ্টা করি যে আমরা লক্ষ্য করছি যে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যেও এই আওয়ামী লীগের নফসানিয়াত ঢুকে পড়েছে। আমরা লক্ষ্য করছি যে দেশের যে প্রধান দুটি দল বিএনপি এবং জামাতে ইসলাম, এই দুটো দলের অনেক নেতা কর্মীদের মধ্যে কিন্তু অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায়। দুর্ভাগ্যক্রমে আমরা লক্ষ্য করেছি যে নতুন যে তরুণদের যে দল, রাজনৈতিক দল, তাদেরও কারো কারো কথাবার্তা নিয়ে সমালোচনা করেছে। বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? আওয়ামী লীগকে তো শেখ হাসিনা নিজেই হত্যা করেছে। শেখ হাসিনা নিজে আওয়ামী লীগকে 5ই আগস্ট হত্যা করে সে দেশ থেকে পালিয়ে গিয়েছে। 10 তারিখে শুধু আনুষ্ঠানিকতা হয়েছে। তো সেইখানে তারপরে এদেশের একটি নতুন প্রেক্ষাপট তৈরি হলো। তো এরপরে নতুন প্রেক্ষাপটে একটি নতুন ধারার রাজনীতি এদেশের মানুষ প্রত্যাশা করে, যে দেশ গঠনের রাজনীতির যে প্রত্যাশা মানুষের মধ্যে, বৈষম্যহীন সমাজের যে প্রত্যাশা, যে আমি বারবার বলতেছি, সেখানে আপনি যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে একটু ঔদ্ধত্যপূর্ণ আচরণ, একটু দাম্ভিকতা বিভিন্ন কারণে আমরা বিভিন্ন নেতাদের মধ্যে দেখছি। আমরা মনে করি দাম্ভিকতা দিয়ে যদি ক্ষমতায় টিকে থাকা যেত তাহলে শেখ হাসিনাকে পালাতে হতো না। এটি যারা এই নেতাদের কাছে আমি বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ কাউকে আমি বাদ দিচ্ছি না, তারা একটি রিয়ালাইজ করবেন এই দাম্ভিকতা দেশের মানুষ পছন্দ করে না। কারণ এদেশের মানুষ একটি গণতান্ত্রিক রাজনীতি দেখতে চায়, কারণ এই জেনারেশন। সুতরাং আমার অনুরোধ থাকবে রাজনীতিকদের কাছে, আমরা একটি নতুন বাংলাদেশ চাই। এই নতুন বাংলাদেশ গড়বার জন্য যে ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের যে চেতনা নিয়ে তারা জীবন দিয়েছে, তাদের সর্বোচ্চ সম্পদ তারা এই এদেশের রাজপথে বিলিয়ে দিয়েছে, তাদের জীবনের প্রতি আপনারা, তাদের রক্তের প্রতি সম্মান রাখুন। সম্মান রেখে আপনারা আমাকেই সব কিছু করতে হবে, আমাকেই ক্ষমতায় যেতে হবে, এটা না করে জনগণ যাকে চায় সে ক্ষমতায় যাবে। আর ক্ষমতায় গিয়ে এখনই আমার তাড়াহুড়া করতে হবে কেন? বাইরে বসেও জনগণের সেবা করা যায়, তার প্রমাণ তো বাংলাদেশে আছে। সুতরাং আমার মনে হয় যে একটি সুন্দর পরিবেশ তৈরি করুন নির্বাচনের জন্য। এরপরে এই ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে সেটি আপনারা মাথায় রাখুন, এবং ফ্যাসিবাদের দোসর যারা আছে, ফ্যাসিবাদের যারা যে শক্তি এখনও রয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনুন। বিচার করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন।
সেই লেভেল প্লেইং ফিল্ডের মধ্য দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনুন। কারণ ভোটের প্রতি জনগণের যে অনীহা তৈরি হয়েছিল বিগত 15 বছরে, তো সেই অনীহার জায়গাটা তো আমাদের মাথায় রাখতে হবে। একটি পরিবেশ তৈরি করতে হবে ভোটের। এখনও যদি সেই পেশি শক্তির রাজনীতি আমরা করি, সেই ক্ষমতার রাজনীতি, অর্থের রাজনীতি, সেই দাম্ভিকতা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমি মনে করি এদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। উঠেছে আবার কোনো কোনো মহল থেকে যে প্রফেসর আরো অনেক দিন থেকে যান, এই কারণেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমাদের বাংলাদেশের যে সবচেয়ে বড় রাজনৈতিক দল, জনসম্পৃক্ত দল বিএনপি, তারা কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করেছে। যে যখন বিএনপি নিষেধাজ্ঞার ব্যাপারে প্রশ্ন আসে, তখন তারা বলছে যে এটা জনগণের ব্যাপার। আরে ভাই, জনগণ কার? আপনারা তো বলেন যে জনগণ, এদেশের অধিকাংশ জনগণের নেতৃত্ব আমরা দিই, মানে আমরাই তো জনগণ যারা বিএনপি করেন। তারা আবার জনগণের কাছে এটি ঠেলে দেন কেন? তো এটি নিয়ে আমাদের একটা প্রশ্ন তৈরি হয়েছিল। আমি একটু বিরূপ মন্তব্য আমার এসেছিল আগে 2-1 বার। তো এজন্য এটি দেরিতে হলেও কালকে আমি বিএনপি নেতৃবৃন্দের মুখ থেকে যখন এই নিষেধাজ্ঞা দিয়েছে, এটাকে ধন্যবাদ জানিয়েছেন, মোবারক স্বাগত জানিয়েছেন, এজন্য আমিও বিএনপি নেতৃবৃন্দকে আজকে ধন্যবাদ দিতে চাই যে একটু দেরিতে হলেও তারা করেছেন। তো সুতরাং আমার মনে হয় যে এটি এদেশের জনগণের প্রত্যাশা ছিল। আমি যখন দেখেছি, যখন শাহবাগে জনগণ সমবেত হয়েছে, তখন সেখান থেকে আহ্বান জানিয়েছিল যে সবাই আসুন রাজপথে। তো জামাতও বিকালের দিকে সেখানে তাদের বড় অংশটি গেছে, সকালেও একটি অংশ গিয়েছে। তো বিএনপি সেখানে যায় নাই, তারা সেখানে না গিয়ে তাদের একটা বক্তব্য দিয়েছেন। তো আমার মনে হয় যে দেরিতে হলেও তারা জনগণের পারসেপশনটা বুঝেছেন। এবং এদেশের কোনো রাজনৈতিক দল নাই যে যারা এই আওয়ামী লীগের নিষিদ্ধের পরে তারা স্বাগত জানান নাই। এটি একটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য আমার মনে হয় যে বড় একটি পজিটিভ পরিবেশ তৈরি করবে বলে আমি বিশ্বাস করি। আজমল হোসেন পাইলট, কোনো কোনো ইস্যুতে যখন এই দেশের মানুষ এক হয়ে যায়, তখন সাধারণ মানুষ কিন্তু এক ধরনের স্বস্তি পায়। এটা স্বীকার করুন বা না করুন, বিএনপির মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে একটা ডিলেমা ছিল। তাদের যুক্তি ছিল, বাট ডিলেমা ছিল, এতে কোনো সন্দেহ নেই। স্পষ্ট করছিলেন না বিষয়টি, কিন্তু শেষ পর্যন্ত ঘটনাটি ঘটে গেছে এবং বিএনপি সেটাকে স্বাগত জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে সরকারকে। যেটা শহীদুল ইসলাম বলছিলেন যে সবাই এখন একমত হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার। এটা একটি দিক। আরেকটি দিক হলো, আপনি ইদানিং একটা নতুন প্রবণতা আমরা লক্ষ্য করছি। সেটি হলো যে সেই পুরনো প্রবণতা যে অমুককে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, সেটা কিন্তু আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি, সব দলই আরেকজনকে বলছে না অমুককে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, অমুককে প্রধান বিরোধী দল করা যাবে না। এই যে এরা কিন্তু জনগণের কথা বলছে না, নিজের মতো করে বলছে, তার যেটা ভালো লাগে। এর মানে তারা জনমতকে উপেক্ষা করার একটা প্রবণতা দেখাচ্ছে। কি বলবেন? 10 ফেব্রুয়ারি বিএনপি কিন্তু লিখিতভাবে যমুনায় গিয়ে প্রস্তাবনা দিয়ে আসছিল যে গণহত্যার এবং গণহত্যাকারী যে দল এবং তাদের নেতাদের বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ যে জায়গায় যায় এই জায়গায় যাবে, এটা কিন্তু 10 ফেব্রুয়ারি বলছে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে বহুবার তারা বলছে। সংকটটা কোন জায়গায় হয়েছে? বিএনপি যে এরকম একটা চমৎকার প্রস্তাব দিয়েছে স্পষ্টভাবে, পরবর্তী সময় বিএনপি নেতাদের কথাই কিন্তু তার লেশ মাত্র ছিল। আমি একটা প্রশ্ন করে রাখতে চাই, সাথে সাথে এই একই সাথে জবাবটা আসবে। গত 10 তারিখে যে সিদ্ধান্তটা আসলো, এই আন্দোলনটা যদি শাহবাগে তৈরি না হতো, আওয়ামী লীগ কি এখন নিষিদ্ধ হতো কিনা? 10 তারিখ যে আমাদের একটা তারুণ্যের সমাবেশ হলো, এখানে কিন্তু আমাদের মহাসচিব উনি খুব স্পষ্টভাবে বলছেন যে দেশের জনগণ আওয়ামী লীগকে দেখতে 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। বক্তব্য এরকম। পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান, উনিও স্পষ্টভাবে বলছেন যে আওয়ামী লীগকে এদেশে পুনর্বাসন করতে দেওয়া হবে না বা দেওয়া উচিত নয়। স্পষ্টভাবে বিএনপি স্বাগত জানাইছে, স্পষ্টভাবে বিএনপি তার অবস্থান ক্লিয়ার করছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের নিপীড়ন, নির্যাতন বিএনপির চেয়ে তো আর কেউ বুক করে নাই। পার্টির চেয়ারম্যান, পার্টির চেয়ারপারসন সহ সর্বশেষ তৃণমূলের কর্মীটা পর্যন্ত আওয়ামী লীগ দ্বারা নিপীড়িত, নির্যাতিত। ওনার পয়েন্টে আমি আসি। আপনার যদি একটা পলিটিক্যাল দাবি, ডিমান্ড আপনাকে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে আদায় করতে হবে, তাহলে পরিবর্তনের জায়গাটা কোথায়? আপনি কথা বলে ডায়লগের মাধ্যমে যদি সমাধান করতে আপনি না পারেন,
এই পরিবর্তন যদি না আসে, আপনার কাছ থেকে আমার দাবি আদায়ের জায়গা যদি রাস্তা হয়, তাহলে আর পরিবর্তন কোথায় হইল? এটা ওনার কাছে আমার প্রশ্ন থাকে। এই সরকার তো সব রাজনৈতিক দলের সরকার, বিশেষ করে ছাত্রদের এখানে মূল স্টেক হোল্ডার, কিন্তু তাদেরকেই এই সরকারের সেই দাবিটা কিনে যেতে হলো। রাস্তায় কেন যেতে হলো? রাজনৈতিক কালচারটা খুব রাতারাতি পরিবর্তন করা যায় না। এই কালচারটা বাংলাদেশে দীর্ঘ স্বাধীনতার পর থেকে যে কালচারটা হয়ে আসছে, তো সেইখানে দাবি আদায়ের জন্য এখনো রাজপথে যেতে হচ্ছে আমাদের। কারণ যেটি বললেন যে 10 ফেব্রুয়ারি একটি দাবি দিয়েছেন, সেটি নিয়ে কি কোনো আলোচনা ছিল? এই মে পর্যন্ত এটা নিয়ে কিন্তু আর কোনো আলোচনা হয়নি, এবং সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্তেও যায় নাই। যখন নানা রকমের ন্যারেটিভ তৈরি করবার জন্য, যেটা বললেন যে আওয়ামী লীগের অর্থায়নে কিছু মিডিয়া আছে বাহির থেকে, তারা এই ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করবার জন্য, ঠিক তার প্রেক্ষিতে ছাত্র জনতাকে আবার মাঠে আসতে হলো যে না, আওয়ামী লীগ যদি এভাবে করতে থাকে তাহলে এদেশের যে রাজনৈতিক যে পরিবেশ আমরা চাচ্ছি সেটি থাকবে না। সুতরাং একে, এই ফ্যাসিবাদী শক্তিকে সমূলে বিনাশ করতে হবে। সেই দাবির প্রেক্ষিতে এটি হলো। এই পরিবর্তনটা হওয়া দরকার। বাংলাদেশের রাজনীতিতে গুণগত এই পরিবর্তনটা আমরা প্রত্যাশা করি, কারণ এদেশের মানুষ এই প্রত্যাশা জায়গা থেকেই এই আন্দোলনে আসলে শরিক হয়েছিল। ওই প্রশ্নটার একটু আমি উত্তরটা দিই যে অমুককে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, বা আপনি আমি একই, আপনি আমি একই বিষ। এই জায়গাগুলা কিন্তু ওই যে ভাড়াটিয়া যে বুদ্ধিজীবীগুলা যারা ছিলেন, তাদের নেগেটিভগুলাই কিন্তু নতুন করে সৃষ্টি হচ্ছে। এখন আওয়ামী লীগ বিএনপিকে আপনি এক পাল্লায় কিভাবে মাপবেন? বিএনপি কি 3টা জাতীয় নির্বাচন ওইভাবে করছে? বিএনপি কি গায়েবী মামলা দিছে? বিএনপি কি ওই 60 লাখ মানুষকে, নিরপরাধ মানুষকে মামলা দিয়ে জেলে ঢুকাইছে 13 লাখ? বা আপনার ওই নগদ 1400 মানুষ মেরে ফেলছে? মানুষ নির্ধারণ করবে। আমাদের দাবি 14 সাল থেকে যা ছিল এখনো তাই, একটি অবাধ, সুষ্ঠু, একটি নিরপেক্ষ নির্বাচন হবে। কে ক্ষমতায় আসলো, কে না আসলো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলতেছেন ভোট আমাকে দিতে হবে, ইজ নট দ্য ফ্যাক্টর। ফ্যাক্টর ইজ দ্যাট আপনার ভোটটা আপনি নিঃশঙ্ক চিত্তে আপনি প্রদান করতে পারবেন। তারপরে আপনি আসেন কি হবে না হবে, কে সরকার গঠন করলো, কে করলো না। প্রায় 4 কোটি নতুন ভোটার, এটা একটা ফ্যাক্টর করবে আগামী নির্বাচনে। এই ভোট কারা কিভাবে এখানে আরেকটা যোগ করে দেয়, 5 কোটি ভোটার রয়েছে যারা কখনোই আসলে ভোটই দিতে পারেনি। এই যে আপনার জেনারেশনটা, এই জেনারেশন, এই যে এরা যে একটা ইমার্জিং ইরা তৈরি করতে চায়, একটি আলোকিত, একটি সুন্দর, মানে আলোকিত সময়ের দিকে যেতে চাচ্ছে এই শ্রেণীটা বা এই জেনারেশনটা, এটাকে এই পার্টিগুলা কিভাবে ড্রিঙ্কস করবে, সেটা একটা বড়, এদের ওপিনিয়নটা কিভাবে আপনি ডিজার্ভ করেন, এই জায়গাটা কিন্তু এরা দেখবে। আগামী নির্বাচন, বারবার আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু বলতেছেন যে আগামী নির্বাচন সহজ হবে না, খুবই কঠিন এবং খুবই জটিল হবে, এবং এই ব্যাপারে বিএনপি যথেষ্ট কনসার্ন, এবং এই আঙ্গিকে কিন্তু আমরা কাজও শুরু করেছি। আমরা কিন্তু প্রায় 4টা বিভাগে অন্যান্য বিভাগগুলোর সমন্বয়ে 4টা আমরা তারুণ্যের সমাবেশ করব। আমাদের আগামী দিনের এই রাজনীতি, আগামী দিনের স্বাস্থ্য, আগামী দিনের অর্থনীতি, আগামী দিনের কৃষি, আগামী দিনের প্রযুক্তি, কিভাবে আমরা কি করতে চাই, একটা সেমিনার প্রথম দিন, দ্বিতীয় দিন একটা সমাবেশ। এবং সেমিনারগুলোতে আমরা দেশ বরেণ্য যারা ওই সংশ্লিষ্ট সেক্টরে কাজ করেন তাদেরকে নিয়ে আমরা তরুণদেরকে, তাদেরও আমরা ডায়লগ, সেমিনার না, ঠিক প্রশিক্ষণের মতো না, এইটা সেমিনার। এখন আমরা যেটা প্রশিক্ষণের ব্যবস্থা, প্রশিক্ষণ একটা আছে, আর এটা আমরা সেমিনারের মতো, যে আপনার কাছ থেকেও আমি শুনলাম, আমার কাছ থেকেও আপনি শুনলেন। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়।
আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, রয়েছেন ছাত্রদলের সাবেক নেতা আজমল হোসেন পাইলট। শহীদুল ইসলাম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভারতে বাংলাদেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং দৈনিক পত্রিকারও ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া আছে। শুধু তাই নয়, বিদেশে এমন কয়েকজন নামকরা ইউটিউবার যারা রয়েছেন তাদেরও কিন্তু চ্যানেলগুলো আর ভারতে দেখা যাচ্ছে না। আমরা দেখছি যে 5ই আগস্টের পর ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে হেন কোনো অপপ্রচার নেই যা তারা চালায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম তো ছিলই, কিন্তু দুঃখজনক হলো ভারতের মূলধারা মিডিয়া, যা আসলে এখন গদি মিডিয়া হিসেবে পরিচিত, তারা ডিসইনফরমেশনের ভয়াবহ চেহারাটা আমাদের দেখিয়েছে। আমরা জানি সরকার বিষয়টি নিয়ে ইউটিউব কর্তৃপক্ষকে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে এবং এই বিষয়ে ইউটিউব কর্তৃপক্ষ যদি কোনো পদক্ষেপ না নেয় তখন সরকার কিছু পদক্ষেপ নেবে বলে আমরা জানতে পেরেছি। আমার প্রশ্ন হলো, কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? 5ই আগস্টের আগে থেকে, জুলাই বিপ্লব থেকে শুরু করে এই পর্যন্ত একটি নতুন ট্রাম যুক্ত হয়েছে গণমাধ্যমে, যে আপনি বললেন গদি মিডিয়া, আগে থেকে হয়েছে। আরেকটি ট্রাম যুক্ত হয়েছে যে হকার মিডিয়া। হকার মিডিয়া তো এটা মূলত দ্য রিপাবলিক টেলিভিশন, রিপাবলিক টেলিভিশনের যে ময়ূক রঞ্জনের সহ আরো 2-1 আছে এরকম, একটা জোকার হিসেবে চিহ্নিত। জোকার মিডিয়া বলেন, এরপরে আপনি হকার মিডিয়া বলেন, গদি মিডিয়া বলেন, এটা ভারতে এই যে মানে এ ধরনের মিথ্যা গল্প তৈরি করে যে ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, তারা যেভাবে অপপ্রচারটা চালাচ্ছিল, যেই গতিতে, এদেশের মানুষ এটা বিশ্বাস করে নাই এবং এদেশের মানুষের কাছে ধরা পড়েছে। এবং শুধু এদেশের নয়, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও তাদের যে এই প্রোপাগান্ডা, ভুয়া প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে, সেটি তারাও ধরা পড়েছে এবং তারাও এটা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ দিয়েছেন। এখন এই অপপ্রচারের মধ্য দিয়ে যে কাজটি তারা করতে চেয়েছেন, এখন সেই অপপ্রচার মোকাবেলা করতে না পেরে, মানে তারা যে অপপ্রচার করছেন সেটি দিয়ে কাজ না হওয়াতে এখন নতুন করে তারা বাংলাদেশের কিছু ইউটিউব চ্যানেল তারা পশ্চিমবঙ্গের সহ ভারতে বন্ধ করে দিয়েছেন। তো আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেখানে ইউটিউব কর্তৃপক্ষকে একটি নোট দিয়েছেন যে এ ব্যাপারে আপনাদের পদক্ষেপ নিন। যদি পদক্ষেপ না নেওয়া হয়, আমার কাছে মনে হয় যে প্রথমত ভারতের যে মিডিয়াগুলো আছে, যেগুলো দিয়ে এই নানা ধরনের প্রোপাগান্ডা অপপ্রচার চালাচ্ছে, সেই চ্যানেলগুলোর ব্যাপারে, সেই মিডিয়াগুলোর ব্যাপারে সরকার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমাদের দেশে ভারতের সব চ্যানেল এখনো চালু রয়েছে, তাদের সব ইউটিউব চ্যানেল চালু রয়েছে, আর আমাদের দেশের কোনো খবর সেখানে যাতে যেতে না পারে, আমার মনে হয় যে সে ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ভারতের এই চ্যানেলগুলোর ব্যাপারে। এবং ইউটিউব কর্তৃপক্ষ, সোশ্যাল মিডিয়া যারা রয়েছেন এই কর্তৃপক্ষের, তাদেরও এই ফেসবুক সহ তাদের এই একটি ভূমিকা আমার মনে হয় যে নেওয়া উচিত বাংলাদেশের মানুষের, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে। সেটি যদি না নেন তাহলে আমার মনে হয় যে আমরা বলবো যে এটার সাথে বাংলাদেশের জনগণের যে চেতনা, সেই চেতনার সাথে ক্লাশ তৈরি হবে। আজমল হোসেন পাইলট, আসলে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের ব্যাপারে একটা নতুন নেগেটিভ তৈরি করার চেষ্টা করেছে এবং 15 বছর সেটা করে গিয়েছে। আসলে বড় ধাক্কাটা খেয়েছে 5ই আগস্টের পর, এবং তারা ডিসইনফরমেশনের যে প্রবাহটা তৈরি করেছিল শেষ পর্যন্ত টেকেনি, কোনোভাবেই টেকেনি। আমাদের আমি বলবো এই সরকার এটা ভালোভাবে মোকাবেলা করেছে নিঃসন্দেহে, এবং যার কারণে হয়েছে কি তারা আসলে পেরে উঠছে না, শেষ পর্যন্ত বন্ধের পথ বেছে নিয়েছে। এবং আপনি এটা নিশ্চয়ই কদিন আগে শুনেছেন, দেখেছেন যে বাংলাদেশ ওয়ার্ল্ড প্রেস ইন্ডেক্সে 14 ভাগ এগিয়েছে, 16 ভাগ এগিয়েছে, আর ভারত পিছিয়েছে অনেকখানি, মানে এখন বাংলাদেশের নিচে। এখানে প্রশ্নটা হলো কি, ইন্ডিয়ার যে টেলিভিশনের চ্যানেলগুলো বাংলাদেশে অবাধে দেখানো হচ্ছে, সেগুলো কি দেখানো হয়? নতুন একটা নেগেটিভ তৈরি করা হয়, মানসিকতা চেঞ্জ করে দেওয়া হয়, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই, কিন্তু এই বিষয়ে কেউ কথা বলতে সাহসই পায় না। আমাদের কোনো টেলিভিশন চ্যানেল তো সেখানে দেখাইনি, এবং যেটা আমরা বলছিলাম টেলিভিশন চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। তো ভারতের সাথে যে বাংলাদেশের যে সম্পর্কটা, এটা ভারত মূলত আওয়ামী লীগের সাথে একটা সম্পর্ক ছিল, বা বিগত সরকারের সাথে একটা সম্পর্ক ছিল। এদেশের রাষ্ট্র ব্যবস্থার সাথে, এদেশের সমস্ত জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল। ওরা যে প্রপাগান্ডাগুলো তৈরি করে, এখন পলিটিক্সে কিন্তু দুইটা ব্যাপার ঘটে। একটা হলো যে অ্যাকশন, আপনি অ্যাক্ট করলেন, আমি কি রিয়াকশন বা আমি কি রিয়াক্ট করলাম, এই জায়গাতে কিন্তু আপনার প্রপাগান্ডার যে ব্যাপারটা আসে।
বাংলাদেশের পলিটিক্স যখন সহজ স্বাভাবিক পন্থায় অগ্রসর হয়, এটা রিয়াকশন হিসাবে কিন্তু তারা ওই জায়গাটা ক্লিয়ার করতে চায়। এটা ওই পর্যন্ত স্থগিত থাকে। এটা খুব একটা প্রভাব বাংলাদেশের জনমনে বা বাংলাদেশের জনগণের মনে একটা প্রভাব সৃষ্টি করে, এটা আমি ব্যক্তিগতভাবে কখনোই আমরা প্রভাব সৃষ্টি দেখিনি। করেছে ইন্ডিয়ার মিডিয়াতে, সেটি হলো আরো ভারত বিরোধিতা বেড়েছে। আরো এক্স্যাক্টলি ভারতের প্রতি যে আমাদের যে মমত্ববোধটা ছিল, স্বাধীনতার সময় তাদের যে সহযোগিতা, পরবর্তী দিন দিন এটা হ্রাস, খুবই মানে একদম জ্যামিতিক হারে হ্রাস পেয়ে পেয়ে আজকের এই শূন্য অবস্থানে আসছে। ভারতের প্রতি এই দেশের মানুষের একটা স্বৈরাচারকে বা একটা নির্বাচনকে আপনি যখন সরাসরি এসে প্রভাবান্বিত করবেন, যেখানে আমার মতামত দেওয়ার, আমার ভোট দেওয়ার কোনো ধরনের এই সুযোগ থাকে না, তো ওই দেশ বা ওই রাষ্ট্রকে আমি বন্ধু রাষ্ট্র হিসাবে গ্রহণ করতে পারি না। আমি অন্তত এই দেশের একজন নাগরিক হিসাবে এটাকে আমি সাপোর্টও করি না, করারও কোনো সুযোগ থাকে না। মোহাম্মদ শহীদুল ইসলাম এবং এজমল হোসেন পাইলট, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।